বন্ধুরা, মাই ম্যান ইজ কিউপিডের এপিসোড 11 নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর প্লেলিস্ট লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, দেখে নিও। এখানে যে বাচ্চা ছেলেটিকে দেখতে পাচ্ছি সেও কিন্তু একজন পরী, মানে কিউপিড। এই ভালোবাসার ঘটনার মধ্যে তার একটা বড় ভূমিকা রয়েছে। বেইক্রুনের প্রথম জন্মে যখন ওর দিকে তীর মেরেছিল, তখন সাংহিউকের দিকে তীরটা উল্টোভাবে ঘুরিয়ে দিয়েছিল এই বাচ্চা ছেলেটি। হসপিটালের মধ্যে যখন বেইক্রুন নিজের স্মৃতিগুলো মনে করবার চেষ্টা করছিল, তখন সাংহিউকও নিজের মনে করার চেষ্টা করছিল যে কীভাবে ওদের জীবন পূর্বজন্মের ট্র্যাজেডির সাথে শেষ হয়েছিল। রাজা যখন বিয়ে করতে যাচ্ছিল, তখন এখানে সাংহিউর সাথে দেখা করতে এসেছিল। পূর্বজলকের ঘটনায় এটাই দেখানো হয়, যেখানে বেইক্রুন ওর জন্য চিন্তিত ছিল পূর্বজন্মে। আর ওকে সামনে দেখতে পেয়ে রাজা যখন রেগে আসে, তখন পিছন দিক থেকে শত্রুদের আক্রমণ শুরু হয়। আর সেই আক্রমণ থেকে বেইক্রুনের পূর্বজন্মের রূপকে বাঁচানোর জন্য সাংহিউক নিজে আত্মত্যাগ করে। তো ও মারা যাওয়ার পর বা মারা যাওয়ার আগের ঘটনায় কিছুটা দেখানো হয় যে সাংহিউক নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য চেষ্টা করেছিল। তো রাজার বিরুদ্ধে গেছিল বেইক্রুন, বলেছিল আমি যাকে ভালোবাসি তার কপালে না থাকলে আমি তার জন্য প্রাণ দিতে পারি। তো এখানে সাংহিউকও নিজের আত্মত্যাগ করেছিল। ছোট ছেলেটি কিন্তু বলেছিল এখানে বেইক্রুনকে যে তোমাকে নিজের জীবনকে শেষ করতে হবে, তবেই তোমরা পরের জন্মে পুনর্জন্ম হয়ে মিলিত হতে পারবে। বেইক্রুন নিজেই পাহাড়ের খাদ থেকে ঝাঁপ দিয়েছিল। রাজা এটা কখনোই সহ্য করতে পারেনি, মানে যেহি কথা বলা হচ্ছে। তো যখন ও নিজেকে শেষ করে ফেলে, তারপরে সাংহিউকের মৃতদেহ দেখে। আসলে সাংহিউক ওকে ভালোবেসেছিল, আর এই যে ভালোবাসার বৃদ্ধ দেবতা ছিল, ওল্ড গড, সাংহিউককে বারবার করেই বলেছিল যে তোমাদের ভালোবাসা কোনোদিন পূর্ণতা পাবে না, যখনই তুমি চেষ্টা করবে ট্র্যাজেডিতেই শেষ হবে। তো এখানে যখন দ্বিতীয় জন্ম থাকে বেইক্রুনের, সেখানেও কিন্তু ওর সাথে এরকম ট্র্যাজেডি বারবার ঘটতে গেছে, যেখান থেকে সাংহিউক ওকে রক্ষা করেছে। সাংহিউকের সাথে এখান থেকেই ভালোবাসার সূত্রপাত হয়েছে, যখন ওর প্রাণ বাঁচাবার চেষ্টা করেছে। হাজারো মেয়েদের মাঝে বেইক্রুনের দ্বিতীয় জন্ম সাংহিউককে বেছে নিয়েছে, ওকে ভালোবাসার চেষ্টা করেছে। সাংহিউক তো একটু মানে লজুক ধরনের ছেলে ছিল। যখন ও বেইক্রুনের প্রতি ভালোবাসা আর কি প্রকাশ করতে চায়, আগেই ও দ্বিতীয় জন্ম হতে মৃত্যু হয়। তো ওল্ড গড এখানেও বলেছিল যতবার চেষ্টা করবে ততবার তুমি তোমার ভালোবাসার মানুষদেরকে হারাবে। সাংহিউক সেই জন্য এই জন্মে মানে তৃতীয় জন্মে বেইক্রুনের কাছাকাছি যাওয়ার একদমই চেষ্টা করে না। কিন্তু হসপিটালের বেডে বেইক্রুনের সব মনে যায়, পূর্বজন্মের কথাও সব মনে পড়ে যায়। ও অবাক হয়ে থাকে যে তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি সেই ভালোবাসার পরী। তো এটা শুনে সাংহিউক অবাক হয়ে যায়। এদিকে আমরা বাকি তিনজন কিউপিড ফ্রেন্ডদেরকে দেখি, যেখানে ডিটেকটিভ জেহি ওদের ওপর নজর রাখছে। ডংচিল, ডংপাল আর ডংগু, এরা তিনজনে দুজন মানুষের মধ্যে ভালোবাসার সৃষ্টি করছে। বেইক্রুনকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়ার আগে ওর ফাইনাল চেক আপ হয়। ওর উন্নি বেস্ট ফ্রেন্ড দিদি এখানে ডক্টরের সাথে কথা বলতে আসে। বেইক্রুনের চিকিৎসা করার সময় ও যে কথাগুলো বলছে, সেগুলো হয়তো আর ভাবনা চিন্তা বা স্বপ্নের জগৎ থেকে বলছে। তারপরে সাংহিউকের কাছাকাছি আসে, সাংহিউর সাথেও কথা বলতে যায়। তোর বেস্ট ফ্রেন্ড উন্নি দিদি ওদের দুজনকে একা ছেড়ে দেয়। এদিকে ডিটেকটিভ বারবার করে সাংহিউককে প্রুফ করতে চায় যে ওর মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। তো এখানে চায়ের কাপ থেকে শুরু করে খাবার দাবার সব কিছুর মধ্যে ওর আঙুলের ছাপ খুঁজে বেড়ায়। আরেকজন ডিটেকটিভকে বলে যে সাংহিউকের কি কোনো কিছুতেই ছাপ নেই, সব কিছুতে তোমার ইউজ করা। তো এখানে ও সাংহিউকের ব্যাপারে প্রুফ খুঁজছিল যে ডিএনএ টেস্ট করে ও কী ধরনের মানুষ এটা জানবো। কারণ সেদিন যখন সাংহিউকের হাত কেটে গেছিল, এই ঘটনাটা ডিটেকটিভ আবারও ওকে বলে যে সেদিন যখন হাত কেটে গেছিল, কাটা হাতের দাগ কী করে কয়েক মিনিটের মধ্যে মিলিয়ে যায়। তারপরে ওরা দুজন যখন জুস খায়, সেই স্ট্রটা নিয়েও ডিএনএ টেস্টের রিপোর্টে দিয়ে আসে, মানে ডিএনএ টেস্ট করে দেখবে। এদিকে আমরা ডংগুকে দেখি বিভিন্ন মেয়েকে পটানোর জন্য একের পর খাতায় লিস্ট বানাতে থাকে। তো ডংচিল খুব সহজেই মেয়েদেরকে পড়তে ফেলে, কারণ ওকে দেখতে ভালো ছিল। কিন্তু ডংগু হাজারো চেষ্টা করে মেয়েদেরকে তাকিয়ে হাসতে গেলেই মেয়েরা ভুল বুঝে ওকে ছেড়ে চলে যায়। তারপরে বেইক্রুনের হসপিটালের স্টাফেরা ওর সাথে দেখা করতে আসে। সাংহিউক ওর জন্য রান্না করতে চায়, যেটা দেখে বাকি মেয়েরা বলে সত্যি তুমি প্রচুর লাকি, ছেলেটা প্রচণ্ডই ভালো। এদিকে আমার হিপনোটাইজ ডিপার্টমেন্টের ডক্টরকে দেখি যে রিপোর্টগুলো রিসার্চ করছে। আরেকদিকে দেখি মিয়ংসিকের অফিসে কাজ করা সেই স্টাফ মেয়েটি যে ভয়ে থরথর করে কাঁপছে, কারণ মিয়ংসিক ওকে সবসময় ফলো করছে, এটাও ফিল করতে পারছে। ইভন মিয়ংসিকের হাতের সাথে আগের দিন রাত্রিরে যে ওকে ওই লাল রঙের বই দিয়েছিল, তার হাতের মিলও খুঁজে পায়। পুলিশও কিন্তু মিয়ংসিককে ফলো করছে। এইদিকে আমরা হঠাৎ করে সাংহিউককেও এখানে আশেপাশে দেখতে পাই। তারপরে ডিটেকটিভ জেহি সাংহিউককে নিয়েই পড়ে থাকে, ওর ডিএনএ টেস্টের রিপোর্ট এখানে পাঠায়। তারপরে এখানে সাংহিউক কিন্তু বেইক্রুনের জন্য অনেক টেস্টি টেস্টি খাবার রান্না করে নিয়ে আসে, কিন্তু বেইক্রুনের খুব একটা ভালো লাগে না, বলে এই রান্নাটাই ফ্লাওয়ার দিয়ে হলে বেশি ভালো লাগতো। তারপরে আমরা মিয়ংসিকের অফিসের স্টাফটাকে দেখি,
যার পেছনে কেউ একটা ফলো করছে। সে ফিল করতে পারছে যে কেউ আমার পেছনে আছে, আর ওকে তারপরে কিডন্যাপ করে ওখান থেকে নিয়ে চলে যাওয়া হয়। পরের দিন সকালবেলা আমরা দেখি ডংচিল এখানে ডেটিং করতে ব্যস্ত, কিন্তু ও মেয়েদেরকে বলে আমি জাস্ট 1 মাসের জন্য করতে চাই। এদিকে ডঙ্গুও নিজের কাজে ব্যস্ত থাকে, মেয়েদেরকে পটানো কি করে পটাবে। ঠিক সেই মুহূর্তে চশমা চোখে একটি মেয়েকেও দেখতে পায়। এই মেয়েটি আসলে সেলসম্যান ছিল, ডঙ্গুর সাথে নিজের প্রোডাক্টের সেলসের ব্যাপারে কথা বলতে আসে, কিন্তু ডঙ্গু ভুল ভাবে। তারপর রেস্টুরেন্টে গিয়ে ওরা দুজনে মিলে একসাথে খাবার খায়, আর দুজনে অনেকক্ষণ কথা বলে। ডঙ্গুকে বলে আজ রাত 9টার সময় তোমার সাথে ফাইনালি কথা বলবো। ওকে অনেক ধরনের কথার মধ্যে ফাঁসাতে থাকে। তো ডঙ্গু এতটাই বোকা ছিল আর ওকে কোনো মেয়ে পছন্দ করতো না বলে এই চশমা চোখে মেয়েটার সাথেও গল্প করতে থাকে। মেয়েটা নিজের ফোন নাম্বার দিয়ে দেয়, বলে আমি রাত 9টায় এখানেই তোমার জন্য ওয়েট করবো। তো তারপরে আমরা আবার দেখি ডিটেকটিভ জেহি এখানে বেকরিনের জন্য খাবার এনেছে, যেগুলো ডিটেকটিভ এই জেহির আনা খাবারগুলো বেকরুনের খুব পছন্দ হয়, আর যেটাকে সাংহিউ জেলাস ফিল হতে থাকে, কারণ বেকরুন ওকে শুনিয়ে শুনিয়ে বলছিল এরকম খাবার তো ছেলেরা আমাকে দিয়েই থাকে। তারপরে পুলিশ স্টেশনে হইচই মেতে যায় সেই মেয়েটার নিখোঁজ হয়ে যাওয়ার খবরে। ডিটেকটিভ জেহু এখানে জানবার চেষ্টা করে, ওর কাছেও ফোন চলে আসে। তখন ও ফোন শুনে জানতে পারে যে এখানে মিয়ংসিক সব কিছুর পেছনে রয়েছে। ডিএনএ টেস্টের রিপোর্টটা আসল এসে গেছিল, মানে সেদিন সিক যে ঘরে মিস ওকে আটকে রেখেছিল সেখানে একটা সিগারেটের বাট পেয়েছিল, সেটা টেস্ট করেই মেনলি ওরই রিপোর্ট আসে। তো এখান থেকে বুঝতে পারি মিয়ংসি কিছু একটা ঝামেলা আছে, তাই ও এয়ারপোর্ট থেকে পালাবার চেষ্টা করে, কিন্তু নিজে পালাবার পথে ধরা পড়েছে পুলিশের কাছে। ডিটেকটিভ জেহিকে ধরে নিয়ে আসে, বলে ওখানে তোমার সিগারেটের বাটে আমরা ডিএনএ টেস্ট করে তোমাকে পেয়েছি, তুমি ওখানে কি করছিলে। আর গলায় সে কাটা দাগটাও দেখতে পায়, যেটা বেকরুন আগেই ডিটেকটিভ জেহিকে বলেছিল যে ওর গলায় কাটা দাগ আছে। এরপরে রিপোর্ট বেরোনোর সঙ্গে সঙ্গে নিউজ চ্যানেলগুলো সব ওর পেছনে পড়ে যায়। সকল লোকেরা উন্মত্ত হয়ে যায়, কারণ এত এত মানুষকে মিয়ংসিক খুন করেছে। তারপরে ঘটনা আমরা দেখি এরা নিউজ চ্যানেলে এই খবরটাই দেখছে, সকলেই দেখছে যে ওই মিয়ংসিককে আর কি অ্যারেস্ট করা হয়েছে। এদিকে ডঙ্গু রেডি হতে থাকে আজকের ক্লাসের জন্য, কিন্তু ক্লাসে যাওয়ার আগেও বারবার করে ডিসাইড করতে থাকে যে আমি কাকে পছন্দ করব, আমার ক্লাসের ওই কো টিচারকে যে আমাকে আর শিক্ষা দিচ্ছে, নাকি ওই চশমা চোখে মেয়েটিকে। তারপরেও নিজের ক্লাসে চলে যায়। সেদিনকার ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সকলকে জানায় যে আমি নতুন গার্লফ্রেন্ড পেয়েছি, কিন্তু ওই মেয়েটার সাথে দেখা করতে যাওয়ার সময় আসলে ওর বারবার করে বেগরিনের সেই উন্নি দিদির কথা মনে পড়ে যায়। তখন ও ভাবে যে আমি কার কাছে ডেট করতে যাব। ডঙ্গু একটু কনফিউজড হয়ে যায়। ওই মেয়েটি সামনাসামনি তো ছুটতে ছুটতে চলে যায়, ভাবে যে হ্যাঁ মেয়েটার সাথে আমি ফাইনালি দেখা করব। মেয়েটিও প্রচুর এক্সাইটেড থাকে নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্য, কিন্তু ডঙ্গু শেষ মুহূর্তে গিয়ে কনফিউজড হয়ে যায়, ভাবে যে না ওর জন্য নয়। ডঙ্গু ছুটতে ছুটতে ওই দিদির কাছে আসে। বেকরুনের ওই বেস্ট ফ্রেন্ড বান্ধবী দিদিকেও প্রপোজ করে, বলে আমি তোমাকে পছন্দ করি, আর আজকের পর থেকে তোমাকে ছাড়া আমি কাউকে দেখবো না। এর ফলে ও দিদি একটু অবাক হয়ে যায়, কারণ সে অতটাও ডঙ্গুকে পছন্দ করতো না। তারপরে ডিএনএ টেস্টের রিপোর্ট আসে, যে রিপোর্টটা সাংহিউকে ডিএনএ টেস্ট করতে দিয়েছিল, মানে ওই পাইপটা যেটাতে জুস খেয়েছিল সেটাতে কোনো আঙুলের ছাপও পায়নি। ডিটেকটিভ জেহি এতে অবাক হয়ে যায়, ভাবি এটা কিভাবে সম্ভব, কোনো মানুষ ভূত না এলিয়েন। এদিকে আমরা দেখতে পাই ডিপার্টমেন্টের সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের ডক্টর এখানে সাংহিউর সাথে দেখা করে। সাংহিউকে বলে যে আমরা বেকরুনের যে রিপোর্ট পেয়েছি তাতে পূর্বজন্মের কথাও বলেছে, জানি না আপনি সেটা বিশ্বাস করেন কি না। তো এদিকে ডিটেকটিভ জেহি ওই ক্যাফেতে চলে আসে, দেখে ওর হাত দুটো উধাও হয়ে যাচ্ছে। এটা দেখার পর তো জেহি বুঝতে পারে না কি হয়েছে। তারপরে হঠাৎ করে ওকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সাংহিউকের ফোনে আর ফোন লাগে না। সাংহিউক এদিকে রিপোর্টগুলোকে মন দিয়ে দেখতে থাকে। তারপরে সাংহিউক ছুটতে ছুটতে এখানে ভাবে যে বেকরুনের সাথে আমি দেখা করব, কারণ ওর সাথে আমি অন্যায় করেছি। রিপোর্টে যা যা বলেছে, বেকরুনকে যখন হিপনোটাইজ করে অজ্ঞান করা হয়েছিল ওর সমস্তই, মানে দ্বিতীয় জন্মে যে জিওঙার মৃত্যুর ব্যাপারে, জিওঙাকে কিভাবে কিডন্যাপ করা হয়েছিল সেটাও বলেছে, এমনকি 500 বছর আগে ওর পূর্বজন্মের প্রথম জন্মের কথাও ও বলেছে। মানে সবটা ওর পরিষ্কারভাবে মনে রয়েছে। হিপনোটাইজ করার পরও কিছুটা আচ্ছাভাবে বলতে পেরেছে। দুজনের বিচ্ছেদ, ওদের দুজনের ভালোবাসার কথা সমস্তটাই ও এখানে বলে গেছে। এইগুলো দেখার পর সাংহিউকের আর কোনো সন্দেহ থাকে না যে একটা মেয়ে বারবার করে শুধুমাত্র ওর ভালোবাসার জন্য পুনর্জন্ম নিয়েছে। তাই জন্য ও বেকরুনের কাছ থেকে আর দূরে থাকবার জন্য সিদ্ধান্ত নেয় না, কারণ এবার সাহস করে ওকে এগোতেই হবে। তো এখানে আমরা দেখি আবার বেকরুন মাউন্টেন গডের কাছে গেছে, কারণ ও যখন ক্যালেন্ডারে হিসাব রাখছিল তখন একদিনের গন্ডগোল হয়ে যায়। আজকে গেলেই সত্যি সত্যি ওর 1000বার পূরণ হবে। তো ও মাউন্টেন গডকে প্রণাম করার পর পিছন ঘুরে দেখে যে সাংহিউক এসে গেছে। সেদিন ওর 1000বার পূর্ণও হয়ে গেছিল পাহাড়ে যাওয়ার। এরপর গিয়ে সাংহিউক ওকে জড়িয়ে ধরে আর বলে তুমি আমার ভালোবাসার মানুষ। আর বেকরুনও ওই সেম কথাই মনে মনে ভাবতে থাকে, কারণ সেদিন ওরও 1000বার পূর্ণ হয়ে গেছিল। আর এখানেই এই পর্বটি শেষ হয়, দেখা যাক কি হয়।